আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবার পিলখানা হত্যাযজ্ঞ মামলার বিডিআর বিদ্রোহ বলেন, সেই মামলায় ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সোহেল তাজ। তৎকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ওনার উপরে যখন নাকি পিলখানার হত্যাযজ্ঞটা কিছুটা ওনার উপরে চাপায় দেওয়ার একটা পায়তারা যখন নাকি চলতেছে, ঠিক সেই মুহূর্তে উনি বোমা ফাটানো মন্তব্য করলেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। উনি প্রকাশ করে দিলেন যে এটার পিছনের ঘটনা, পিছনের রহস্য। উনি তখন ছিলেন না বাংলাদেশে। উনি এই পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে উনার স্টেটমেন্ট যেটা দিছে, উনি মানব জমিনের এক সাক্ষাৎকারে উনি বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডটা যখন হয়, বিডিআর বিদ্রোহটা যখন ঘটেছিল, তখন তিনি দেশের বাইরে ছিলেন, উনি আমেরিকায় ছিলেন। তখন ওনার মেয়ের বার্থডে ছিল বা ওনার এক নিকট আত্মীয়র হার্টের অপারেশন হচ্ছিল নিউ ইয়র্কে, তখন সে ওইখানে গিয়েছিলেন, বাংলাদেশে ছিলেন না। তো বাংলাদেশে না থাকার পরেও উনি ওনার তরফ থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার কথা কেউ নেননি। ওই সময় উনি ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে, ওনার উপরে মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হলাম সাহারা খাতুন, আর উনি ছিলেন প্রতিমন্ত্রী। তো এটা নিয়ে বোমা ফাটানোর কিছু বক্তব্য উনি করছেন। সেটা হচ্ছে গিয়ে যে উনি যখন নাকি আমেরিকায় ছিলেন, এখানে যখন নাকি হত্যাকাণ্ডটা হয়, তখন তৎকালীন আইজি ছিলেন নূর মোহাম্মদ। উনি আইজির কাছে ফোন করেছিলেন। এই ঘটনাটা যখন নাকি ওনার কানে গেছে, উনি যখন জানতে পারছেন যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটতেছে, তখন তিনি আইজি সাহেবকে ফোন করেছিলেন। তখন আইজি সাহেবরা বলছিলেন যে আপনারা কি করতেছেন। তখন বলল আইজি সাহেবের সাথে ওনার কথা হয়েছে, আইজি বলছে যে আমরা ব্যবস্থা নিছি বা ব্যবস্থা নিতেছি। তারপরে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও ফোন করেছিলেন এবং উনি সর্বশেষ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফোন করেছিলেন এই বিষয়টা নিয়ে। তখন শেখ হাসিনা নাকি ওনাকে ধমক দিয়ে বলেছিলেন, তোমার বেশি বোঝা দরকার নাই, তুমি আমেরিকায় আসো, আমেরিকায় থাকো, ব্যাপারটা আমি দেখতেছি। মানব জমিনে দেওয়া সেই সাক্ষাৎকারটা কিছু অংশ আমরা একটু শুনি। আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। আমার মেয়ের জন্মদিন ছিল, আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়র হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই আমার এক আত্মীয়র অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি গোলাগুলি মানে? তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে সেখানে? উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে, তো আপনারা কি করছেন? তিনি বলেন আমরা তো আসি। এ কথা শুনে আমি বলছিলাম পুলিশ, র্যাব, আনসার সব ডাকেন, সবাইকে নিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বলেন আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজি বললেন, স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথায় আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। সোহেল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেল। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নাই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। সেজন্য বলছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি। ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকেও আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার জন্য, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বলেন, বাবা এটা তো আপা মানে শেখ হাসিনা দেখছেন। আমি তখন থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বলেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেটর করা হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমার হাতে আর কিছুই ছিল না। বিডিআর এর ব পর্যন্ত আমার বলতাম না, কারণ
আমাদের কাছে কেউ জানতেও চাননি, বলেও নি। এভরিথিং ওয়ান ইজ বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিবন্ধী পদ থেকে পদত্যাগের এটাই একটা কারণ ছিল, তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। তো এই হচ্ছে গিয়ে সোহেল তাজের স্টেটমেন্ট। সেই বিডিআর বিদ্রোহের কারণে, সেই বিদ্রোহটা তার করার ছিল না বিধায় সে পদত্যাগ করেছিলেন তখন ক্ষমতা থেকে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।